পাখির মতো দেশের দিকে তাকিয়ে থাকতাম যে বিএনপি, জামাত কারা কি করবে। আপনাদের ভেতরে তো আমরা কোনো বিভাজন দেখি নাই। হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভেতরে না, কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে। দেখেন ভাই, বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই, সেটা হচ্ছে একটা বলার মতো, তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে পারে। অনেক চেষ্টা করেছে, সব শেষ নির্বাচনে তারা ড্যামি ভোট টোট দিয়ে তারপরে চেষ্টা করেছে, পারে নাই। বিএনপি এবার যেটা পেয়েছিল, অটো শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছে। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জল অনেকটাই ঘোলাটে। নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, কিন্তু জামাতের যে অবস্থান, বিএনপির যে অবস্থান, এনসিপির যে অবস্থান, সবকিছু মিলিয়ে একটি রাজনৈতিক জটিলতায় অনেকেই মনে করছেন যে নির্বাচন হয়তো হবে না। আদৌ কি নির্বাচন হবে? ডক্টর ইউনূস কি একটি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবেন? কারণ ইতিমধ্যে এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলে দিয়েছেন যে কোনো নির্বাচন হবে না। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, পাশাপাশি আওয়ামী লীগ তার ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার জন্য এখন সুশীল সমাজ শিল্পীদের উপর ভর করেছে, এবং এবারের 15 আগস্টের জনগণ প্রত্যাখ্যান করলেও দেখা যাচ্ছে যে শিল্পীরা মোটামুটি ফেসবুক ফিড ছয়লাভ করে ফেলেছে মুজিব বন্দনায়। তো এই বিষয়গুলো ধরেন অনেক কৌশলে যাচ্ছে হাসিনার দল, পলাতক হাসিনার দল। তো সব মিলিয়ে আমরা একটা আজকে আলোচনা করব। আমাদের অতিথি কাউকে স্পেশালি পরিচয় করানোর কিছু নাই, সবাই আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। জনাব পিনাকি ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালোবাসা। ইলিয়াস, আপনি আনমিউট করেন। ইলিয়াস হোসেন আমাদের আরেক অতিথি। ঈদ মোবারক। ইলিয়াস, আপনাকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কারণ 1 বছর পার হয়ে গেছে হাসিনার এই চট করে ঢুকে যাওয়া, চট করে ফিরে আসা, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, মোটামুটি এগুলো এবারের 15 আগস্টে যে অবস্থা দেখলাম আর কি, তাতে তো ধরেন মানে বলাই যায় যে ঈদ মোবারক, মানে একটি ফ্যাসিবাদী দল বিদায়ের পথে, বা বিদায় অলমোস্ট শেষ আর কি, অলমোস্ট শেষ। তারা হয়তো এখন একটা চোরাগুপ্তা অনেক কিছু করার চেষ্টা করবে। তো আমরা এই প্রসঙ্গটা আসছি দাদা, আওয়ামী লীগের ফ্যাসিবাদ এবং এই প্রসঙ্গটা আসছে, কিন্তু প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই যে নির্বাচনী একটি অনিশ্চয়তা। এনসিপির ওই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের পরে বিষয়টা আরো বেশি আলোচনায় আসছে। জামাত তার অবস্থানে পিআর লাগবে, এনসিপি তার অবস্থানে। এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রায় 60 জন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিলেন, তাদের বক্তব্য, তারা 4 দফা দাবি দিয়েছে। নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, এরকম 4টা দাবি আছে তাদের। তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে? ডক্টর ইউনূস কি সক্ষম হবেন এই পরিস্থিতিগুলো মোকাবেলায়? প্রফেসর ইউনূসের প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই, সেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, পুলিশ বাহিনীর যে অবস্থা, তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা, সেটা সবকিছু মিলে নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি উনার আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর ইউনূস নির্বাচনের যেই ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে ডেডলাইনটা মেনে নিয়েছে, সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের আগানো উচিত, এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায়। সেটা আমাদের সকলের চাওয়া উচিত। কিন্তু এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি জানি না। এটা কিভাবে এগোবে, সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে উনি আসলে এটা এগোতে পারবেন কিনা। প্রথম যে বিষয়টা নিয়ে ওনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন। আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই, সেটা প্রবাবলি সম্ভব হবে না।
আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে ধাপে তাহলে আমি আমার রিসোর্সটাকে, আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম, নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম, প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম। আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম, তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম। এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয়। তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়তো করতে পারবো। আমি জানি না এই এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা। আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায়। কারণ আমাদের যে নাম্বার অফ সেন্টার আর আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা, এই দুইটা তো এক না। মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো 2 জন বা 3 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারবো। তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে? এটা সম্ভব? এটা তো সম্ভব হবে না। এবং দাদা ধরেন বাস্তব অবস্থায় আমি যদি দেখি যে ইলেকশন কমিশন, মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য, তারা বডি ক্যাম কিনবেন, মানে খরচের ধান্দা। আর এটার কি হবে? আপনি ড্রোন দিয়ে দেখলেন আর কি, দেখে কি করবেন? তারপরে কি হলো? মানে আপনি বডি ক্যাম দিলেন আর কি, তারপরে কি? মানে এটা তো ধরেন এখন যে অবস্থা, তো এটা নিয়ে আমরা আসি। ইলিয়াস, আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের এই নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন? পরিস্থিতি কি? কনক ভাই, ধরেন নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে। আপনি নির্বাচন ছাড়া ডক্টর ইউনূস কি সারা জীবন থাকবে ক্ষমতায়? মানে এটা তো শেখ হাসিনা না, তাই না? এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে। ডক্টর ইউনূসের তো সেই ইচ্ছা নাই। অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে, আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না। বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি। এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর, বাংলাদেশ তো বহু পরের কথা, পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। একজন মানুষকে, আমি নিজে আমার কথা বলি, আমার বন্ধু হোক, আমার ভাই হোক, আর যেই হোক, আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসবো, এই সাহস বোধহয় আমার হবে কিনা আমি জানি না। এটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে। এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে, আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়ে, যে ওই সময় কি হতো, জুলাইয়ের ওই সময় যে মানুষ যখন যেত, একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে, যে স্যার আমার এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে, ওর নিঃশ্বাস ছিল নাকি তখনও, বসে এটা ই করে দেন। আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন, বাংলা এডিশন আজকে নিউজে এসেছে। তো সেখান থেকে আবার ওই খাতাটা, আমার যে ভর্তির যে ইয়েটা থাকতো, এটা কি বলে, মানে লগবুক, যেটা লগবুকটা, সেটা রেজিস্টারটা আবার গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে ডাক্তারদের কাছ থেকে নিয়ে এসেছেন, যে কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমাণে মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছেন। এটাই তো বাংলাদেশের ইতিহাস। তো 24-কে এত ছোট করে দেখেন, আমরা 71-এর সাথে মিলাইতে চাই না, কিন্তু 24-কে যারা ছোট করে দেখে, এইটাই বাংলাদেশের মুক্তি। ওই সময় আমাদের হাফ স্বাধীন হয়েছিল দেশ, এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছি আমরা 24-এর মাধ্যমে। একটা ইন্টারাপ্ট করি ইলিয়াস, একটা ইন্টারাপ্ট করি। আমরা 71-এর সাথে মিলাতে চাই না কেন? না, 71-এর মানে ওইটা গেলে অনেক তর্ক আসবে, যেহেতু এখানে ধরেন এই স্বাধীনতা যুদ্ধটাকে যেভাবে করা হয়েছে, ডক্টর ইউনূসও যদি চাইতো, গত 1 বছরে কি সম্ভব ছিল না দাদা, যে আমাদের কতজন মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, কতজন শহীদ হয়েছে, কতজন ধর্ষিত হয়েছে, কার আজকে না বললাম কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি, এটা তো আমাদের খুঁজে বার করা দরকার, যে পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের পয়দা হুয়া, এটা জানা দরকার না? এটা জানুক, আমাদের জানাক, আমরা চাইতো জানি। মানে এটা হাসি তামাশার বিষয় না। 2 লক্ষ মা বোনের ইজ্জত, এটা বিশাল আকারের একটা অভিযোগ। আপনি সেটা করেন, খুঁজে বের করেন, আমরা তো চাই। তো সেটা তো সম্ভব না, আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা, করবে কিনা, কেউ তো করে না। ইলিয়াস, মানে আমার আগামী কালকে একটা বোমবাস্টিং এপিসোড আসবে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে। আমি এটা এখনই বলতে চাই না স্পয়লার দিয়ে। আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে আর কি। হ্যাঁ,
এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে। হ্যাঁ, সমস্ত না, রেকর্ড আপনি আছে। এটা এটা করা খুব মার্ক জরুরি। এটা খুব করা জরুরি। আমি বাংলা এডিশনকেও বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে, এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে, তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে, এই জায়গাগুলো আসলে কতটা সঠিক, কিভাবে ইতিহাসকে দূষিত করা হয়েছে, এই জিনিসগুলো আমার মনে হয় এই কাজগুলো করলে উঠে আসবে। যে কারণে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা 24-এর সাথে তুলনা করতে চাই না, কোনটা বড় কোনটা ছোট সেটা। আমার জন্য 24ই সব, আমার জন্য 24ই স্বাধীনতা, আমার জন্য 5 আগস্ট হচ্ছে বিজয় দিবস। তো এটা আমি মানতে চাই। এখন যারা দেখেছেন 71, তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে। আমি ইলিয়াস